তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো, সুন্দর, সুস্থ এবং হাসিখুশি আছেন। আমি সৌম্য মুখার্জি অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে। তো আজ শুক্রবার। এবারে বলে হাসিখুশি আর থাকি কি করে? আপনি যদি ৯ দিন ১০ দিন বাদে আসেন তাহলে তো আর হাসিখুশি থাকা যায় না। বরঞ্চ বিরক্তি প্রকাশ পায়। না, ঠিকই বলেছেন। আমি আপনাদের সাথে একমত যে বিরক্তি প্রকাশ পায়। আসলে ঘটনা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আমি জানি যে কয়জন মানুষই শোনেন, সে ৫,০০০ হোক, ৬,০০০ হোক, অপেক্ষা করে থাকেন। তা আমার একটা নৈতিক দায়িত্ব বা কর্তব্য পড়ে, কিন্তু কি করব বলুন? কি করব? আমি একা লোক। ঠিক আছে? আ এবার ধরুন এই মানে ৫ থেকে ৬ টা দিন আমার খালি গেল এই মানে এই নির্বাচনী প্রক্রিয়া, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি টা কি মানে আমি তো যাই হোক আমার বোধগম্য নয়। কেন, কি ব্যাপারে? তা সেই ব্যাপারেই ডাকা হয়েছিল। আমাকে না, আমার মেয়েরই ছিল। তো যাই হোক। তা তারা তো চাকরি করে ভাই। তা তা তাদের কাগজপত্র জোগাড় করা মানে কোনটা নিতে হবে, কোনটা কি করতে হবে, কোনটা জেরক্স। তো এইগুলো নিয়ে তারপর তার সঙ্গে অ্যা বা সাথে মানে সাথী হয়ে লাইনে পাশে দাঁড়িয়ে থাকা। তো যাই হোক, মোটামুটি খুব তাড়াতাড়ির মধ্যে মিটেছে। বেলা ২:৩০ মধ্যে ৯ টার সময় গেছে, ২:৩০ মিটেছে। যাই হোক, আমি জানি না যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা কি? যাই হোক, আমি এইসব রাজনীতির ব্যাপার আমি যেতে চাই না। কারণ এটা রাজনীতির চ্যানেলও নয়। আ তো আমার মানে ঘটনা বলার চ্যানেল। আমি আপনাদের বলি, শুনুন। আ আর মানে একটা কথাই খালি বলব যে সবার ভোটাধিকারটা থাক। সবাই ভোট দিন। যারা ভোট দিয়েছিলেন, ন্যায্য ভোটার যেন বাদ না যায়। আর অবৈধ ভোটার নিশ্চয়ই বাদ যাক। এটা সবাই চায়, আপনারাও চান, আমিও চাই। কিন্তু ন্যায্য ভোটার যদি একজনও বাদ যায় তাহলে অত্যন্ত দুঃখের সেটা। খুব খারাপ। হুম? তো চলুন আমি সোজা ঘটনায় যাই। দেখুন, এই যে ঘটনাগুলো আমি আপনাদের বলি, এই ঘটনাগুলোর মধ্যে কিছু আছে খুব চাপা ব্যাপার। একটা চাপা, একটা মানে না এটা বলবেন না বা আ কোনোভাবে জানতে গেলে মানে যে ছেলেটি আমাকে ভিডিওটা মানে এই অডিওটা করছে, সরি, অডিওটা করছে, সে আমাকে বলছে যে আমাকে খুব আস্তে অডিওটা করতে হয়। হুম? কারণ আ কেউ হয়তো শুনছে, বা আমি যদি জোরে অডিওটা করি, কেউ হয়তো শুনবে। তখন আমাকে বলবে, "তুই এটা বলতে গেলি কেন? বা বলছিস কেন?" এইরকম একটা ব্যাপার আছে। তা এই ঘটনাটা ১ম যেটা আমি আপনাদের বলছি, ঘটনাটা কিন্তু নদীয়া ডিস্ট্রিক্টের, এবং নদীয়া ডিস্ট্রিক্ট মানে একেবারে নদীয়ার একদম মানে মাঝামাঝি চলে যেতে হবে না, খুব নিয়ারেস্ট। মানে উত্তর ২৪ পরগনা আপনি পার হবেন, নর্থ ২৪ পরগনা তারপরেই যে মানে আমাদের মানে নদীয়ার যে বর্ডারটা পড়লো, মানে ধরুন না আপনার ওই মনে হয় সম্ভবত বড় জগলিয়া, হরিণঘাটা ওই সমস্ত একটা এলাকা দিয়ে একটা ধরে নিন। তো ব্যাপারটা হচ্ছে কি, যে ছেলেটি আমাকে ঘটনাটা পাঠিয়েছে, ও পাশে আমার, ওর অডিও শুনে আমার যেটা মনে হলো, ওর নেক্সট ডোর নেবার, এবং ভদ্রলোকের বয়স ৫০ বছর। ঠিক আছে? মোটামুটি ৫০ বছর বয়স। তা এই ভদ্রলোকের সঙ্গে বলছে কথায় এই ভদ্রলোক ৩ টে ঘটনা এই ছেলেটিকে বলেন, এবং ৩ টে ঘটনা বলেন যে আ তার সঙ্গে এরকম ঘটে গেছে। এখন কি ঘটে গেছে আমি সেটা আপনাদের বলছি, শুনুন। কারণ ছেলেটির একটাই ভয় যে এটা তো YouTube, কোনোভাবে যদি তার কানে যায় বা তার ইয়েতে যে, "ভাই আমি তোমাকে বললাম অমুক, তুমি এটা বলতে গেলে কেন?" কেননা সে তো অনুমতি নেয়নি। অনুমতি না নিয়ে আমাকে পাঠিয়েছে। অনেকে আছে তারা অনুমতি নিয়ে পাঠান। আবার কেউ বিনা অনুমতিতে পাঠান। ফলে সে একটু মানে এর প্রতি রুষ্ট হতে পারে। তো এইবার ঘটনাটা বলি। এই লোকটির বয়স, যার সঙ্গে ৩ টে ঘটনা ঘটেছে, এই ভদ্রলোকের বয়স বর্তমানে ৫০, কিন্তু ইনি বলছেন আজ থেকে ৪০ বছর আগে। তা আপনি একটা জিনিস চিন্তা করুন, আজ থেকে ৪০ বছর আগে এই আমাদের বড় জাগুলিয়া বা হরিণঘাটা অঞ্চল-টঞ্চলগুলো কিরকম ছিল? বলছে এগুলো প্রত্যন্ত গ্রাম, বুঝলে? তার মানে ওনার যদি এখন ৫০ হয়, তখন ওনার বছর ১০ বয়স। তো বলছে তখন আ ৯০% বা তার বেশি মানুষের বাড়িতে পাকা পায়খানা বা কিছু থাকতো না। সবাই মাঠে ঘাটে যেত। তা স্বাভাবিকভাবে
এই 10 বছরের ছেলেটি, মানে ওনার এখন 50, তখন তো 40 বছর আগে ওনার 10 বছর বয়স, সেটাই তো। তো ওনার তখন 10 বছর বয়স। ওনার সন্ধ্যের কিছু পরে, মানে রাতের দিকে, ওনার পটি চেপে, এবার মাকে বলে যে মা পায়খানা করতে যাব। তো মাঠে একা ছেলে যাবে, 10 বছরের ছেলে, তা মাও গেছে সাথে। তা বলে যা মাঠের মধ্যে ওইখানে গিয়ে বস, আমি দাঁড়িয়ে আছি এখানে। তো উনি দাঁড়িয়ে থাকলেন, ওনার মা। এইবার ও তো বসে পটি ঘষছে। এইবার ওর পটি করা এক সময় তো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু দেখুন বাচ্চা ছেলে এখন, ও একটা মুটকো মেরে বসে আছে। বসে ও একটা অদ্ভুত দৃশ্য দেখছে। ও দেখছে যে ওর সামনে দিয়ে একটা সাদা ঘোড়া, এবং ঘোড়ার গাড়ি বা এই যে টমটম আমরা যেটা বলি, দেখুন পিচের রাস্তা দিয়ে গেলে খাটাখাট 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 একটা খুরের আওয়াজ কিন্তু ভেসে ওঠে, যেটা হিন্দি চলচ্চিত্র আপনারা দেখেন, আবার প্রত্যক্ষ আবার নিজেরা যখন ওঠে তখনও আওয়াজটা আপনারা পাবেন। তো ওই আওয়াজটা ওর আসছে। ও দেখছে যে ওর সামনে দিয়ে, দেখুন মাঠ অন্ধকার, নো ডাউট, বিজলিবাতি বিজলিবাতি তখন লোকের বাড়ি তখন ঢোকেনি, ঠিক আছে, হারিকেন ভরসা। তো কিন্তু একটা জিনিস দেখবেন, এই গ্রামের মানুষদের বলুন বা আমার আপনারই বলুন, হট করে লোডশেডিং হয়ে গেলে দেখবেন আপনি চোখে অন্ধকার দেখে ফেললেন, কিন্তু কিছুক্ষণ পরে ধীরে ধীরে আপনার চোখটা যদি অভিযোজিত হয়, অর্থাৎ সহ্য করে নেয়, তখন কিন্তু আপনি অন্ধকারের মধ্যে একটা ঠাউর করতে পারবেন যে এটা 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 এটা। আর অন্ধকার মাঠের মধ্যে বসে সে পটি করছে বাচ্চা ছেলেটা 10 বছরে, সে কিন্তু দেখছে একটা সাদা ঘোড়া, মানে তখন গ্রামের মানুষ মাঠের মধ্যে দিয়ে কেউ একজন হেঁটে গেলে দূর থেকে হেঁকে বলতো, কে হে অমুক যাচ্ছ নাকি, ঠিক এইরকম ব্যাপার, চিনে ফেলতো। এটা আপনারা আশা করি স্বীকার করবেন। তো ওই ছেলেটি দেখছে একটা সাদা ঘোড়া ওর সামনে দিয়ে টক 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 করে পায়ের আওয়াজ হচ্ছে, ঘোড়ার খুরের আওয়াজটাও পাচ্ছে। সাদা ঘোড়াটা ওর পাশ থেকে যাচ্ছে, এবং ওই ঘোড়ার পিঠে যিনি বসে আছেন, যে ভদ্রলোক, সেটা হচ্ছে ওই 10 বছরের ছেলেটির যেখানে বাড়ি, তার থেকে বোধ হয় 100 মিটার দূরে না, গোটা 3-4 বাড়ির পরেই বাড়ি সেই ভদ্রলোকের, এবং স্টিল তখন তিনি জীবিত। তা তিনি ঘোড়ার পিঠে বসে আছেন, এবং ওনার পিছন দিকে আর একজন ভদ্রমহিলা চুল ছেড়ে বসা আছে ওই ঘোড়া সবারই সামনে। ওই ভদ্রলোক বসে আছেন, যাকে এই 10 বছরের ছেলেটি দাদু দাদু বলে ডাকে এবং চেনে, যে অমুক দাদু। আর পিছনে যে বসে আছে সেই মহিলা, তার বাড়ি হচ্ছে ওই দাদুর যেখানে বাড়ি, তার থেকে আর 2-3টে বাড়ি পরে। তার সাথে এরা তো কথোপকথন বা কোনো কিছু নেই, কিন্তু চেনে, মুখ চেনে, এক জায়গায় থাকে। সে বসে আছে। তো এই খুব 10 বছরের ছেলে, কিউরিসিটি তো সাংঘাতিক। এই তখন বলছে, ঘোড়াটা যখন পাশ দিয়ে যাচ্ছে তখন বলছে, ও দাদু, ও দাদু, হ্যাঁ আমাকে একটু ঘোড়ায় নিবা, ও দাদু, ও দাদু, আমাকে একটু ঘোড়ায় তোলো না, আমাকে একটু ঘোড়ায় তোলো না। কিন্তু ওই ঘোড়া বা তার যে সওয়ারি, সেই দাদু এবং পিছনের ওই বিধবা ভদ্রমহিলা যে বসে আছে, ওই দাদুর 2-3টে বাড়ি পড়ে থাকে, এটা কোনো উত্তর দিচ্ছে না। ওখান থেকে সটান নীরব হয়ে চলে গেল। আর এই ছেলেটা খালি বলে যাচ্ছে, ও দাদু, ও দাদু, আমাকে একটু নিলে না, ও দাদু, আমাকে একটু ঘোড়ায় নাও না। এবারে দূরের মা দাঁড়িয়ে ছিল। মা বলছে, এর মা কিন্তু শুনতে পেয়েছে যে ও কাকে বলছে, ও দাদু, ও দাদু, আমাকে ঘোড়ায় নাও না। এবার দেখুন গ্রামের মহিলা এসব ব্যাপারে খুব, মানে আমি বলছি খুব সেন্সেবল হয়। আমি এর আগের ভিডিওতেও বলেছি, খুব ভীষণ মানে সেন্সেবল হয়। তো ইনি শুনতে পেয়েছেন, এনার কানে গেছে যে ছেলে কাকে বলছে, ও দাদু, ও দাদু, আমাকে ঘোড়ায় নাও না। উনি না ছেলেকে কিছু বলেননি, খালি জিজ্ঞাসা করলেন ছেলের নাম ধরে, যে হ্যাঁ রে, তোর পায়খানা করা হয়ে গেছে? তো ছেলে বললো, হ্যাঁ মা। বলে, চলে আয় ওখান থেকে, চলে আয়, তাড়াতাড়ি আয়। কারণ বলছে, আমার মা আমাকে বলেননি যে এই ওরা মানুষ না বা কিছু, এটা কিন্তু আমাকে বলেননি, তাহলে 10 বছরের ছেলে ভয় পেয়ে আজকে ওখানে তো অজ্ঞান হয়ে যাবে বা ছেলের কোনো ক্ষতি হবে। তাই ওই ভদ্রমহিলা কিন্তু চেপে গেছিলেন জিনিসটা, এবং উনি নিজের কানে শুনেছিলেন যে ওই 10 বছরের ছেলেটি বলছে
যে ও দাদু আমাকে একটু ঘোড়ায় নাও না, ও দাদু আমাকে একটু ঘোড়ায় নাও না, মানে ঠিক এইরকম ব্যাপার। তো যাই হোক, এই একটা ঘটনা ঘটেছিল এই লোকটির সাথে যখন তার 10 বছর বয়স। এইবারে এই ছেলেটির বয়স যখন 12 বছর, তখন আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে যায় ঠিক 2 বছরের মাথায়। বলে ছেলেটির বয়স, বলছে তখন আমার বয়স 12 বছর, এবং আমাদের মানে এই গ্রাম তো, তা এই আমাদের পাড়ায় আমার পিসির বাড়ি, তার 2-3টে বাড়ি পরেই একজনের বিয়ে, তা বরযাত্রী যাওয়ার জন্য নেমন্তন্ন করেছে। তখনকার দিনে জানেন তো, এই মানে কাউকে আর বাদ দিত না লোকজন। লোকজন খুব অসন্তুষ্ট হতো। চলো চলো সবাই বরযাত্রী চল, এই একটা ব্যাপার। সে মোটামুটি গ্রাম শুদ্ধ ঝেঁটিয়ে গেল বরযাত্রী। তো এই ছেলেটাকেও বলেছে, এখন এই 12 বছরের ছেলে জানেন, এর তো একটু খাবার লোভ, লোভ তো অবশ্যই আছে। বিয়ে বাড়ি যাবো, মাংস খাবো, রসগোল্লা খাবো, তো এই লোভটা পেয়ে বলছে, তিনি নিজে স্বীকার করছেন। বলছে তখন আমার 12 বছর বয়সে আমি চিন্তা করছি যে আমি যাবো আর কত খাবো, মানে লুচি, বেগুন ভাজা, মাংস, রসগোল্লা, মানে খাওয়ার একটা নেশা, মানে বা লোভ, বাচ্চা ছেলে স্বাভাবিক হতেই পারে। এবার এ করেছে কি, ওই বিকালবেলায় এ তৈরি হয়ে গেছে, জামা কাপড় পরে তৈরি হয়ে, তোর বাবা বলছে মা ওই আমি পিসির বাড়িতে যাচ্ছি, ওখান থেকে ওই বরযাত্রীতে যাবো। তো বলছে এদিকে যাবি। এ করেছে কি, এদের যে বাড়িটা সেখান থেকে একটা টার্ন আছে, ওই টার্নে আসলেই ওখান থেকে ওর পিসির বাড়িটা পড়ে, বেশি দূরে না। তো ওই পিসির বাড়িতে ও ঢুকেছে, তার পরের বাড়িটাতেই বিয়েটা। তো তখন মানে কি বলছি, বৈশাখ মাস, বুঝতেই পারছেন, মানে সূর্যের প্রখর তেজ, আর অবিরাম মানুষের তখন তো মানে ঘাম হয়। আর গ্রাম বাংলায় তখন একটা বিকেলের দিকে একটা ফুরফুরে একটা মৃদুমন্দ একটা বাতাস চলতে থাকে। তাই ছেলেটি পিসির বাড়িতে গেছে, তা নিজের ভাইপোকে দেখে বলছে, কিরে তুই তৈরি হয়ে চলে এসছিস? বলছে হ্যাঁ পিসি চলে এসছি। এখন 12 বছরের ছেলে সারাদিন হুটোপুটি করেছে, এ করেছে সে করেছে, সে পিসির বাড়িতে এসে সে ওই উঠোনে একটা চাটাই পাতা ছিল। তো তখনকার দিনে জানেন তো, টালির বাড়ি হোক এ হোক, উঠোন ফুটন একদম নিকোনো পরিষ্কার থাকতো, মানুষ এই উঠোনে বসে আপনি থালায় করে ভাত খেতে পারেন। তো সেখানে একটা পাটি পাতা আছে। এবার এই বাচ্চা ছেলেটি, 12 বছরের ছেলেটি, তার ঘুম পেয়ে গেছে, ওই বাতাস দিচ্ছে দক্ষিণা বাতাস। তা সে পিসিকে বলছে, পিসি বলছে কি আমার না খুব ঘুম পাচ্ছে, আমি এখানে একটু শুয়ে আছি, যখন বরযাত্রী ওরা যাবে, হ্যাঁ তখন কিন্তু তুমি আমাকে ডেকো। পিসি বরযাত্রী যাবেন না, পিসি মানে আর কি ওই বর যখন যাবে তখন পাশের বাড়িতে যাবেন, পাশের বাড়ির বিয়ে আর কি, এদের বরযাত্রীর নেমন্তন্ন। তো ছেলেটি ওখানে বললো আমি শুয়ে ঘুমিয়ে পড়েছি। এইবারে পাশের বাড়িতে যখন শঙ্খ উলুধ্বনি হচ্ছে, পিসি করেছেন কি, আর ভাইপোর দিকে খেয়াল নেই, তিনি দৌড়ে পাশের বাড়িতে গেছেন, যে এখনই বর রওনা হবে। সেই যা যা নিয়ম হয়, সেই হাতের কোনোই ধোয়ানো, দুধ দিয়ে, তারপরে আরও সব এই আশীর্বাদ টাশীর্বাদ এইগুলো সমস্ত হলো টলো। পিসি তাই দাঁড়িয়ে দেখলেন। এরপরে বরযাত্রীও, বর শুয়ো সহ বরযাত্রী রওনা হয়ে গেল। যখন পিসি বাড়িতে এসেছে তখন প্রায় সন্ধে পেরিয়ে, মানে একটু রাতের দিকেই হয়ে গেছে। মানে গ্রামের ব্যাপার আপনি বুঝতেই পারছেন আপনারা, যে 6:30, 6:45 বা 7টা, 7:30 আপনি চিন্তা করুন। তা বাড়ির মধ্যে ঢুকে দেখছে যে ভাইপো সেই পাটির পরে শুয়ে অঘোরে ঘুমোচ্ছে। এবার উনি তাড়াতাড়ি যে ভাইপোকে তুলে বললেন যে তুই ঘুমিয়ে পড়েছিলি? তা বলে ও পিসি, ওরা বরযাত্রী চলে গেল, তুমি তো আমাকে ডাকলে না। বরযাত্রী কি চলে গেছে না যাবো? তা বলছে না বরযাত্রী তো চলে গেছে মনা, লক্ষ্মী মনা সোনা, কিছু মনে করিস না, আমি তাড়াহুড়ো করে ওই বাড়িতে গেছিলাম। আমি তো তোকে, তুই যে এখানে শুয়ে আছিস আমাকে বলেছিস, আমি একদম ভুলে গেছি। 12 বছরের ছেলে একটু মন মরা হয়ে গেল, যে কি ব্যাপার, কি
ইয়ে মানে কত আশা করে এসেছিলাম। তো বলছে, পিসি, ওই 12 বছরের ছেলেই তখন তার পিসিকে বলছে, পিসি আমি সারাদিন অনেক আশা করেছিলাম গো, যে ওই যাবো বরযাত্রী, যাবো অনেক কিছু খাবো, মাংস, রসগোল্লা। তা পিসি গায়ে মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা রে, সে আমি তোকে নয় একদিন খাওয়াবো, কিন্তু দেখ সে তো বরযাত্রী তো সব চলে গেছে, তা কী করবি? তখন সেই 12 বছরের ছেলে বলছে যে, না পিসি, বরযাত্রী যখন সবাই চলেই গেছে, আমি বাড়ি চলে যাই, এখানে থেকে কি করব? তা বাড়িটা তো বেশি দূরে না, ওই পিসির বাড়ি থেকে পেরিয়ে জাস্ট একটা টার্ন, ঠিক আছে? ওই টার্ন থেকে আরেকটু এগিয়ে আসলে 2-3টে বাড়ি পরে ওর বাড়ি। এইবারে ওই ছেলেটি পিসির বাড়ি থেকে বেরিয়ে এসছে, প্রথম একটা টার্ন নিয়ে প্রথম 2-3টে বাড়ি পরেই ওদের বাড়ি পড়ে। এইবারে ওই রাস্তাটা আবার সোজা চলে গেছে, গিয়ে গিয়ে আবার আর একটা টার্ন নিয়েছে। তা আর একটা টার্ন নিয়ে রাস্তাটা আবার খানিকটা সোজা গেছে, সোজা গিয়ে থার্ড একটা টার্ন নিয়েছে রাস্তাটা। ওই টার্নটার ওখানে দুটো তাল গাছ, একটা ডোবা আছে, ডোবার পাশে মানে বাম দিকে ওই রাস্তা দিয়ে যেতে পড়ে, এই সরি, ডান দিকে পড়ে দুটো তাল গাছ, আর তার পাশে একটা ডোবা মতো আছে। এইবারে ছেলেটা পিসির বাড়ি থেকে যখন বেরিয়ে এই টার্নটাতে এসছে, প্রথম টার্নটাতে, তারপর 2-3টে বাড়ি তোর পরে ওর বাড়ি, রাস্তার ওই ঝোপের থেকেও দেখছে যে একটা কালো বিড়াল রাস্তাটা পার হয়ে ওর দিকে তাকাতে তাকাতে কালো বিড়ালটা পার হয়ে গেল, আর ওর গায়ে একটা ঠান্ডা হাওয়া, মানে আজকে ওনার 50 বছর বয়স, উনি বলছেন সেই 12 বছরের সুখানুভূতি উনি বর্ণনা করছেন, যে একটা ঠান্ডা হাওয়া আমার গায়ের উপর দিয়ে গেল, এরপর আমি আর কিছু জানি না। এরপর আমি বুঝুন অবস্থা, যে ছেলেটি বরযাত্রী যাবে বলে 12 বছরের ছেলে লুচি খাবে, মাংস খাবে, রসগোল্লা খাবে, সে তো যেতেই পারলো না। এরপরে পিসির বাড়ি থেকে নিজের বাড়িতে যখন ঢুকবে, তখন সে দেখলো রাস্তাটা কাটছে একটা কালো বিড়াল, আর একটা অদ্ভুত একটা মানে সেই ঠান্ডা বাতাস ওর গায়ের উপর দিয়ে গেল, ও আর কিছু জানে না। এইবার ওই রাস্তাটা যে ওর বাড়িটা ক্রস করে, আমি বললাম যে কিছুটা সোজা গিয়ে আবার একটা টার্ন নিয়েছে, টার্ন নিয়ে রাস্তাটা সোজা গিয়ে আবার একটা থার্ড টার্ন একটা নিয়েছে, এরমভাবে টার্ন নিয়েছে। ওই টার্নের ডান দিকে মাঝখানে ডোবার দুপাশে দুটো, আর এই পরপর দুটো তাল গাছ রয়েছে, আর এই ডোবাটা এক পাশে, ডোবার পাশেই দুটো তাল গাছ, আর ঠিক তার অপোজিটে, মানে বৈশাখ মাস, ঠিক তার অপোজিটে একটি লোক, সে, আপনারা জানেন যে ওই বৈশাখে ওই যে মানে চাষটা হয়, যেটা IR8 বলে, ওই যে ধানের যে ইয়েটা হয় IR8, তো ওই সময় অনেকের নামে ওই মানে মাঠে নামে, যে তাদের প্রত্যেকটা এই যে স্কোয়ার করার জায়গাগুলো আছে, তার প্রত্যেকটা ক্ষেতে জল আছে কিনা ধানের ইয়েতে, এই জলটা দেখতে নামে। যেটায় জল কম থাকে তারা সেটা ওই শ্যালো বা ইয়ে চালিয়ে জলটা দেয়, এবং এদের হাতে ওই 3 ব্যাটারি বা ইয়ের এরকম বড় একটা আলো থাকে। আলো না থাকলে কী করে হবে, মাঠে সাপকো বাজে। তা ওই বাঁ দিকের বাড়ির ওই টার্নিংয়ের ডান দিকেই তো ডোবাটা, দুটো তাল গাছ, আর বাঁ দিকে এই লোকটার বাড়ি। তা ওই লোকটা ক্ষেতের ওই মানে ধানের ক্ষেতে জল আছে কিনা ওটা দেখে টেকে জলসেচ করে লোকটা উঠে আসছে। উঠে আসতে গিয়ে ওর ওই টর্চ মেরেছে, টর্চ মেরে দেখছে যে কেউ একজন ওই দুটো তাল গাছের মাঝখানে এরকম উপুড় হয়ে শুয়ে আছে, বুঝলেন? তো উপুড় হয়ে শুয়ে আছে। এবারে উনি গেছেন, গিয়ে দেখছেন, আরে চিনতে পেরেছেন, আরে গ্রামে সবাই সবাইকে চেনে, আর এই তো বেশি দূরের না, তো কাছের তো হুঁক বাড়ির ছেলে, এখানে এরকম শুয়ে আছে। এ তাড়াহুড়ো করে একে ডেকেছে, ডেকে যখন সাড়া পায়নি তখন ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে নিজের বাড়িতে গিয়ে নিজের যে বাবা ঠাকুরদা তাদের বলেছে যে অমুক বাড়ির ছেলে এরকম দুটো তাল গাছের মাঝখানে এরকম শুয়ে আছে গো, ভালো জামা প্যান্ট পরা, আর ও তো একটু সেজে গুজে বেরিয়েছিল বিয়ে বাড়ি যায় বলে, বরযাত্রী। তো এইবার হলো কি, ওই যে লোকটি খেতে জলসেচ করতে নেমেছিল, সে যখন তার বাড়িতে গিয়ে তার বাবা ঠাকুরদাকে জানিয়ে এই কথা বলে, তখন ঠাকুরদা বলে যে শোন, একটা কাজ কর, ওই চাপা কলে যা, চাপা কল মানে টিউবওয়েল,
আর এই ঘটিটা নিয়ে যা, এই পিতলের ঘটি, এই এক পাম্পে যতটুকু জল উঠবে ঘটিতে সেইটুকুই ভরবি, তারপরে কিন্তু আর জল ভরবি না। কিছু বুঝেছিলেন তাই বললেন। তো ওই চাপা কলে চাপ দিয়ে ঘটিতে যেটুকু জল হয় সেই জলটা নিয়ে বললেন চল শিগগিরই চল। যে ওই ঠাকুরদা ওই জলটা ছেলেটির মুখে এরকম ছেটাতে লাগলেন পাশ ফিরিয়ে। ছেটে আস্তে 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 চোখ মেলছে। তা বললো, তুই এখানে শুয়ে আছিস কেন? ও খানিকটা ভ্যাবা চাকা খেয়ে বলছে যে কেন এখানে শুয়ে থাকবো, আমি তো খাচ্ছিলাম। বলে কি খাচ্ছিলি? বলে আমি তো বিয়ে বাড়িতে গেছি, সেখানে আমি কত কিছু খাচ্ছি, মাংস খাচ্ছি, রসগোল্লা খাচ্ছি, আর জানো ওরা আমাকে খালি দিয়েই যাচ্ছে, আমি আর খেতে পাচ্ছি না। এই তোমরা না আসলে না ওরা আমাকে বোধহয় খাইয়েই মেরে ফেলতো। অবস্থাটা বুঝি, বলছে তোমরা না আসলে ওরা আমাকে খাইয়েই মেরে ফেলতো। কত খেয়েছি, আমি আর খেতে পাচ্ছিলাম না। এবার ওই ঠাকুরদা এবং ওই লোকটির বাবা বললেন তো বেগতিক ব্যাপার। তখন ওকে বলল, চ্যাংদোলা করে নিয়ে ওকে পাড়ার দু চারজনকে ডেকে ওই ওদের বাড়িতে দিয়ে এলো। দিয়ে এসে বলছে এই অবস্থা। কারণ বাড়ির লোক তো যায় না, বাড়ির তার বাবা মা ভেবে যে পিসির বাড়িতে গেছে, ওখান থেকে বরযাত্রী যাবে, আবার ফিরেও আসবে। 12 বছরের ছেলে, অসুবিধে কিছু নেই, কাছাকাছি, একেবারেই কাছাকাছি। অথচ দেখুন কিরম বিপত্তিটা ঘটলো, কত কাছাকাছি কিরম বিপত্তি দেখুন গ্রামের মধ্যে। তো তারাও খোঁজ করেনি। আর পিসি জানে, পিসি তো জানে, ও তো এই মোড়টা ঘুরলেই ওর বাড়ি, ও বাড়ি চলে গেছে, ফলে কেউ খোঁজ করেনি। তো যখন দেখেছে তখন তো এর বাবা মা খুব চিন্তায় পড়ে গেছে, এবং পরদিন থেকে ছেলেটা ধুম জ্বর। তাকে যখন আগের দিন জিজ্ঞেস করছে তুই কোথায় গেছিলি, বললো আমি তো বিয়ে বাড়িতে গেছিলাম, নেমন্তন্ন বাড়িতে। এত দিচ্ছে রসগোল্লা, এত মাংস, আমি খেয়ে পাচ্ছি না, তোমরা যদি না আসতে আমাকে খাইয়েই মেরে ফেলতো। ঠিক এই কথাটা বারবার ও বল। তখন ওখানকার একজন গুণিনকে ডাকা হয়। গুণিন আসেন, তিনি ওই ছক টক কেটে ওকে সামনে বসিয়ে, মানে নিজের মনেই বলছেন শেষ পর্যন্ত একে ধরলি আর লোক পেলি না, ঠিক এই কথাটা। তারপর উনি বললেন যে দেখুন আমি কালকে আসবো, কোনো ভয় নেই, আপনারা ওই যে ওই নারকোল পাতার যে দিয়ে যে ওই কাঠি হয়, যেটা ওই নদীর ওই সাদা বালি হয় না একরকম, যেটা দিয়ে মুড়ি ভাজে আর কি, যে কাঠিগুলো ব্যবহার করা, নারকোল পাতারই হবে। তো ওই কাঠি কতগুলো হ্যাঁ জোগাড় করতে বলেছিলেন, মানে রাখতে বলেছিলেন। আর কাঁচা হলুদ আর শস্য, আরও দু একটা জিনিস বলেছিলেন, আমার তো সব মনে নেই। মানে আমি খুব বলছি তো, আমি খুব তাড়াহুড়ো মানে ঘটনা আপনাদের শোনাতে এসেছি। এবার আমার বলার ইয়েতে যদি আপনাদের ভালো লাগে তাহলে মানে আমার খুব ভালো লাগবে আর কি। মানে আমি খুব মানে হ্যাপাজার্টের মধ্যে ছিলাম। তো পরদিন ওই করলো, ওই ওরা জোগাড় করে রাখলো। তা রাখার পরে ওই গুণিন এসে মন্ত্রতন্ত্র পড়ে করে ওকে ঝেড়ে ঝুড়ে ওই কাঁচা হলুদ এটে দিয়ে ওই সমস্ত আনুষঙ্গিক জিনিস দিয়ে অনেক কিছু করে টোরে ছেলেটিকে সুস্থ করে দিল, এবং ছেলেটি ভালো হয়ে গেল। তারপর থেকে মানে ওর সেই বিয়ে বাড়ি যাওয়া, মানে চিন্তা করুন কোথায় ওকে টেনে নিয়ে গেছিল। এবং সেই মানে জম্মের খাওয়ানো বলে না লোকে, সেই জম্মের খাওয়ান খাইয়েছে ওকে। একটা বাচ্চা ছেলের পরে কীরকমভাবে হাবি হয়ে যায় এই সমস্ত নেগেটিভ এনার্জি। যখন কারোর থেকে আপনারা এই ধরনের ঘটনা যখন কোনো শোনেন, আপনি বলবেন যে এ অবাস্তব কথাবার্তা, বিশ্বাসযোগ্য না, অমুক না তমুক না। এখন দেখুন বিশ্বাসযোগ্য কি বিশ্বাসযোগ্য না সেটা তো ম্যাটার করছে সেই লোকটার পরে, যে লোকটা ভুক্তভোগী। আমি আপনি কি করে বুঝবো? এবং সে প্রতিটা ইঞ্চিতে প্রতিটা বর্ণনা দিয়ে বলছে যে এই টানটার থেকে এই টানটা আসে, আমি ওখানে কি করে গেলাম আমি জানি না। তাহলে তার আগে তার কি অনুভূতিটা হয়েছিল, বললো একটা কালো বিড়ালকে আমি দেখেছি রাস্তা কাটতে, আর আমার গায়ে সেই মানে মানে বরফের যেরকম ঠান্ডা হাওয়াটা হয়, তুষার যখন চলে সেইরকম একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে লেগেছিল। আজকে বড় হয়ে উনি সেটা উপলব্ধি করতে পারেন যে ওই ঠান্ডা বাতাসটা, এবং তারপরও কিছু মনে ছিল না। তাহলে ওই দুটো টার্নিং পার হয়ে থার্ড টার্নিংয়ে যে ওই দুটো তাল গাছের মাঝখানে
ফেলে দিয়েছিল ছেলেটাকে। চিন্তা করতে পারেন? মানে এই ঘটনাগুলো এইরকম হয়। এবং এই লোকটির যখন মানে আজকে ৫০ বছর বয়স, যখন এই সাবালক একটু বড় হয়েছে, খেতে চাষবাস করে, তখন ওনার ওখানে একটা শিব মন্দির আছে। পাশে বোধহয় একটা বটবৃক্ষ আছে, এবং ওইখানে সন্ধ্যেবেলায় মাঠে যখন কাজ করছে, তখন দেখছে মাঠের ওখান থেকে একটা সাদা ঘোড়া বেরিয়ে যাচ্ছে। এবার কোদালটাকে হাতে রেখে চুপচাপ বলল, আমি জমিতে কোদাল ইয়ে করছিলাম, আমি দাঁড়িয়ে দেখছি ঘোড়াটা কদূর যায়। বললে বিশ্বাস করবে না, কিছু দূর গিয়ে না হাওয়ায় মিলিয়ে গেল ঘোড়াটা। বলে এই ৩টে জিনিস আমার জীবনে হয়েছে, আমি ৩টে জিনিস তোমাকে বললাম। এবার ব্যাপারটা হয়েছে, যে ছেলেটিকে বলেছে সে তো এনার মতামত নিয়ে পাঠায়নি ঘটনাটা। সমস্যাটা এইখানে হয়ে যায়। কারণ আমাকে অনেকে পাঠায়, বলে যে এটা কিন্তু আমি অমুক একটা চ্যানেলে দিতে পারি। তো বলছে হ্যাঁ দিতে আপনি পারেন, কিন্তু নামগুলো উজ্জ্বল রাখবেন বা ঠিকানাটা উজ্জ্বল রাখবেন, এগুলো বলে। কিন্তু এ তো একদম মানে উইদাউট পারমিশন পাঠিয়েছে, যার জন্য আমি একটু রেখে ঢেকে বললাম, তাহলে আমি বলে দিতাম কোন জায়গার ঘটনা বা লোকটির নাম বা ইয়ে আমি বললাম না সেই জন্য। ঠিক আছে? যাই হোক, কেমন লাগলো আমাকে জানাবেন। তো এই ২৬ মিনিট লাগলো। তো এরপরে একটা ঘটনায় যাই। দেখুন, এই যে ঘটনাটা, এটা আমাদের এই উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা মানে ধরুন এটা ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট থেকে আপনি ট্রেনে চাপলেন, সোজা চলে যাচ্ছেন দুর্গানগর, বিরাটি, বিশরপাড়া, নিউ ব্যারাকপুর, বিভিন্ন স্টেশন পার হয়ে চলেছে। তারপরে সেই বারাসাত, বিড়া, গুমা, অশোকনগর, তারপরে হাবড়া টাবড়া, মোটামুটি ওই সমস্ত অঞ্চলের দিককার কোনো একটা জায়গার ঘটনা। কারণ আম, এই জায়গাটার নামটা নেওয়া যাবে না, কিন্তু এই দুটো জায়গারই পিক আমার কাছে আছে, যে কোন রাস্তাটা আর কোথায় এই হন্টেড প্লেসটা। দুটো ছবি আমার কাছে আছে। আমি হয়তো সাময়িকভাবে আমি পোস্টটা করে, আমি আবার পোস্টটা আমাকে তুলে নিতে হবে, কারণ বেশিক্ষণ রাখা যাবে না। অনেকেই হয়তো চিনে ফেলবেন, বা অনেকে হয়তো ওই জায়গাতে থাকেন। তো যাই হোক, আমি ঘটনাটা বলি শুনুন। যে ঘটনাটা পাঠিয়েছে ছেলেটির নাম গৌরব। এই একটা মানে বড় একটা হ্যাচারি মানে ইয়েতে ও কাজ করে। এবার ওর বাড়ির থেকে ওই হ্যাচারিতে যেতে ২ কিলোমিটার রাস্তা, ২ কিলোমিটার। এবারে ওই ২ কিলোমিটার রাস্তা, ধরুন একটা দিক আছে যেটা দিয়ে আপনার রাস্তাটা ভালো, কিন্তু অনেকটা ঘুরতে হয়, কারণ এই নাইট ডিউটিও পড়ে, আবার ডেতেও থাকে। আবার আরেকটা রাস্তা আছে একটু শর্টকাট, মানে ধরুন ওখান থেকে আরও ৫-৭ মিনিট আরও শর্টে হয়ে গেল, কি ১০ মিনিট শর্টে হয়ে গেল সেই রাস্তাটা। তা ও বলছে আমি এই শর্টকাট রাস্তাটা দিয়ে যাতায়াত মানে করি, তখনও করেছি, এখনও করি। তা বলছি এই শর্টকাট রাস্তার একটা মানে সাংঘাতিক ঘটনা আছে। তা বলছি কি, তখন আমাকে দুটো ছবি পাঠায়, মানে ঘটনাটা বলার পরে আমাকে ছবিটা পোস্ট করে পাঠায়। বলছে দেখছেন এই যে এখানে দুটো কবর আছে, একদম রাস্তার ধারে দুটো কবর। আর দেখাচ্ছে একটা বন্ধ কারখানা দেখা যাচ্ছে। কারখানাটা কোনো সময় চালু ছিল, বন্ধ হয়ে যায়। তো বলছে ঘটনাটা এইখানকার। তো বলছে যে এখানে যে জায়গাটার কথা আমি বলছি কাকু, সেই জায়গাটায় মানে হিন্দু সমৃদ্ধ এলাকা, মানে মুসলিম প্রায় নেই আর কি। কিন্তু 60-এর দশকে ওই দু একটা মুসলিম পরিবার ওখানে কিন্তু এসে ঘরটর বেঁধেছিল, এবং তাদেরই পরিবারের কেউ মারা যাওয়াতে ওরা ওই তখনকার দিনে তো বললাম 60-এর দশক কী আছে, ওই রাস্তার ধারেই নিজেরা যেখানে ঘরটর করেছে সেই রাস্তার ধারে পাশে কবর দিয়ে, সেখান দিয়ে বোধহয় ইট টিট দিয়ে গেঁথে ওই রেখে দিয়েছে, বুঝলেন। তো এইবারে ওই রাস্তাটা যখন ওই কবরটা যখন দেয়া হলো, তখন ওইটা না একটু হন্টেড হয়ে গেল। কারণ এই ঘটনাটা যার থেকে শোনা, তার বয়স এখন ৭০ বছর, এবং তিনি একজন পুরোহিত, এবং এই ছেলেটিকে মামা মামা বলে, পুরোহিত মামা এই একটা। ছেলেটির সঙ্গে হৃদ্যতা আছে, যেহেতু পুরোহিত মশাই ওইখানকার লোক, তাই পুরোহিত মশার থেকে সমস্ত কিছু ডিটেলস এই ছেলেটা জেনে নেয়।
কেন ইতিমধ্যে ও এখানে কর্মসূত্রে যাওয়াতে ও অনেকের মুখে এই রাস্তাটা সম্বন্ধে শুনেছিল যে এটা একটা টাইমে, ওয়ান্স আপন এ টাইম, যে এটা খুব হন্টেড জায়গা ছিল। মানে দিনের বেলার পরে, সন্ধ্যের পরে ওই রাস্তা, মানে দিনের বেলাতেই পারতপক্ষে যেত না, সন্ধ্যেবেলা তো দূরের কথা। ওখানে অনেকে অনেক কিছু দেখেছে। এবং ওই পুরোহিত মশাই বলছেন যে আমি তো মানে পৌরোহিত্য করি, বিভিন্ন পুজোর আচ্চা করি। বলছে আমি একদিন ভয়ে আমি ওখানে রাস্তায় পড়ে যাই এবং অজ্ঞান হয়ে যাই বাড়ি ফেরার পথে, এমন ভয় পেয়েছিলাম। তো যাই হোক, এরকম চলছিল। এই ঠিক। তো ব্যাপারটা হচ্ছে কি, বর্তমানে এই জায়গাটা, এই যে কবরটা, তার পাশেই বন্ধ কারখানাটা, এর ঠিক উল্টো দিকে একটা স্কুল আছে। আমার স্কুলের নামটা নিচ্ছি না, কারণ কোনো বিদ্যালয় প্রতিষ্ঠান নামে না, ভালো স্কুল। এবং স্কুলের খেলার মাঠও রয়েছে, ঠিক আছে, এর উল্টো দিকে আছে স্কুলটা। তা বলছে ওয়ান্স আপন টাইম এটা হন্টেড ছিল। তা কি হয়েছিল, ওই দুটো কবর, প্রচুর লোক ভয় পেত। তো তখন এই পুরোহিত মামাকে এই ছেলেটি জিজ্ঞাসা করে যে মামা অ্যাকচুয়ালি ঘটনাটা কি? মানে এখানে যে শুনি প্রত্যেকের মুখে, এবং অনেকের সাথে আমি কথা বলে দেখেছি, বয়স্ক মানুষ যারা প্রবীণ মানুষ, তারা প্রত্যেকে কিন্তু বলেছেন যে হ্যাঁ, কথাটা যথার্থ এবং সত্যি এই জায়গাটা ওয়ান্স আপন টাইম হন্টেড ছিল। কি হয়েছিল আমি বলি আপনাদের। ওই পুরোহিত মামা যা বলেছে, পুরোহিত মামা বলছেন যে তখন তো আমার ধরো বয়স আরো কম। তা এইখান থেকে সবাই যেতে আসতে তো এরকম তো ভয় পেত। এই দুটো কবর এইখানে দেয়া আছে। তা 70-এর দশকে এই পুরোহিত মামার ভাইপো যিনি, তিনি ওখানে একটা ওই প্লাস্টিক ক্যারি ব্যাগের একটা কারখানা করবেন বলে লাইসেন্স ফাইসেন্স যা যা লাগে টাগে হানা টানা জোগাড় টোগাড় করে ওখানে একটা কারখানা খুলবেন ঠিক করেন। বুঝতে পেরেছেন? এইবার সেই কারখানার কাজ তো শুরু হয়ে গেছে। তো কারখানার কাজ শুরু হতে হতে পুরোহিত মশাই বলছেন যে আর ওই ইয়েটা বাকি, মানে রূপ কাস্টিংটা বাকি ছিল, ছাদ ঢালাইটা। তা ছাদ ঢালাই হতে হতে ওখানে মানে ম্যানেজিং পদে যে ম্যানেজার, তিনি নিযুক্ত হয়ে গেছেন। আরও লেবার তারাও আসতে শুরু করেছে মোটামুটি, ঠিক আছে। তো ওই ম্যানেজার একদিন স্বপ্ন দেখছে, বলছে কেউ যেন ভারী গলায় বলছে, ম্যানেজার ওখানেই থাকতো, ওই কারখানায় তার আলাদা ঘর টর ছিল। তো বলছে এখানে কারখানা ভারী গলায় কেউ বলছে এখানে কারখানা চালু করতে গেলে 4টে মাথার খুলি আমাকে দিবি, তা নাহলে কারখানা চালু করতে দেবো না। মানে ওই কি বলি, মানে হপ্তামাঙা মস্তানদের মতো, হপ্তামাঙা মস্তানদের মতো ঠিক এইরকম গলায় বলছে 4টে মাথার খুলি দিবি, তা না হলে এখানে কারখানা হতে দেব না। সেই ফ্ল্যাট বাড়ি অঞ্চলে যেমন দেখবেন অনেকে ওই তোলাবাজ যায়, মানে অনেকটা সেই টাইপের। তাই ও ম্যানেজার ঘুমিয়ে হচ্ছে দোষ, যত বাজে বাজে স্বপ্ন, পাত্তা দেয়নি, পাত্তাই দেয়নি। এইবার সেকেন্ডে, এবার কিছুদিন গেছে, আরও 10-12 দিন, আবার ওই রাত্রে শুয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। বলছে 4টে খুলি দিবি, তা নাহলে এখানে কারখানা বন্ধ করে দেবো, কারখানা হতে দেব না। ম্যানেজার তো মর্মার্থ বুঝে পাচ্ছে না। ম্যানেজার পরদিন সকালে মালিককে ডেকে বলেছে এই কথাটা। এবং এই যে পুরোহিত মামা, যার নিজের ভাইপোর এই কারখানাটা, তা উনিও এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি ওই সুপারভাইজারের পদে তখন ছিলেন। তো মালিককে যখন ম্যানেজার বলেছে এই কথা, বলছে আমি 2 দিন এরকম যেন দেখলাম, বলে ধর ছাড়ুন তো ওই সমস্ত বাজে জিনিসে, স্বপ্ন টপ্ন ওসব কিছু না, ছাড়ুন। তো কাজ তো চলছে। ঠিক কয়েকদিনের মাথায় ওই কবর দুটো যেখানে আছে ওইখানে একটা লোককে পড়ে থাকতে দেখা গেল। সকালবেলায় সবাই উঠে দেখে যে লোকটা পড়ে আছে উপুড় হয়ে, এবং তার যে ডান হাতটা, এই যে এই হাতটা, এই বাহুটা, এটা পিছন দিকে আপনি কতটা উঁচুতে করতে পারবেন? আপনি লেফট সাইডেরটা আপনি
এই পর্যন্ত আপনি হয়তো নিতে পারেন। আবার কেউ হয়তো ডান হাতটা পারে, আমি জানি না। তাও ডান হাতটা তো আমার তো বেশি ওঠে না। সেই ডান হাতটা পিচমোড়া করে যেরকম বাঁধলে সেই মাথার সামনে পর্যন্ত উঠে যায়, ওই রকমভাবে ওঠানো, জানেন? আর উপুড় হয়ে পড়েছে, চোখের মণি দুটো মানে এমনভাবে উল্টে গেছে, আপনি খালি সাদা অংশ, মানে চোখের মণিটা এতখানি উপরে চলে গেছে যে আপনি সাদা অংশটা ছাড়া কিছু দেখতে পাবেন না, গোটা শরীরটা ফ্যাকাশে। ঠিক আছে? এইবার এই নিয়ে তো শোরগোল পড়ে গেল যে এ কোথাকার লোক, কোথার থেকে আসলো, এখানে রাস্তা দিয়ে যাচ্ছিল, এখানে মারাই গেল কি করে, পুলিশ সেই ডেড বডি তো নিয়ে গেছে। যাই হোক, সেই ইয়েটা তো মিটলো। মেয়েটার কয়েকদিন বাদে, মানে দিন দশেক বাদে, ওই কারখানারই মানে নাইট শিফটে কাজ করা একটা লেবার, তাকে ওই কবরের পাশে তাকে তার ডেড বডি পাওয়া গেল, এবং ঠিক সেই একই রকম অস্বাভাবিক অবস্থায়। ঠিক আছে? এবার তো টনক নড়েছে, এবং মালিক তখনও সেটা গ্রাহ্য করছে না, বলছে ও ওই রকম কিভাবে হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু খেয়েছিল টেয়েছিল, ওই জন্য এটাকে অত পাত্তা দিয়ে লাভ নেই। এবং ম্যানেজার, যাই হোক সেটাও তো মিটলো, পুলিশ কেস ফেস যাই হোক হলো, সেই কারখানার এসে তো যাই হোক সেটা তো মিটলো একদম বলে টলে। এবারে ওই ম্যানেজার একদিনকে স্বপ্ন দেখছে, এবারে দেখছে পরিষ্কার একটা ছায়ামূর্তি, সে ভারী গলায়, মানে স্বপ্নের মধ্যেই দেখছে, স্বপ্ন দেখছে কিন্তু, মানে ওপেন আই আই খুলে সে দেখতে পাচ্ছে না কিছু, স্বপ্নের মধ্যে সে একটা ছায়ামূর্তিকে দেখছে, যে বলছে যে দুটো নিয়েছি, আরো দুটো চাই, বলেছিলাম চারটে খুলি, দুটো নিয়েছি, আরো দুটো চাই, তার মধ্যে একটা তোর, একটা তোর মালিকের। এবার বুঝুন, এবার ম্যানেজারের পিত্তি ইয়ে হয়ে গেছে, গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। পরদিন সকালবেলায় উনি মালিককে বলেছেন যে দেখুন স্যার, এই ব্যাপার, এই আমি, এবং মালিক তখন বলল যে মিটিং ডাকে। যখন মালিকের নামে এই কথা বলেছে, এর পরের দুটো মাথা হচ্ছে তোর আর তোর মালিকের, যখন বলেছে তখন মালিক মিটিং ডাকে, এবং মিটিং ডেকে এ করে কারখানাটা কিন্তু বন্ধ হয়ে যায়। সেই 70 দশকই গেল, 70 দশকই বন্ধ। এবং ওই পরিত্যক্ত কারখানার যে ছবিটা, বা তার পাশ থেকে যে রাস্তাটা গেছে, বা সেই কবর, সেটা আমার কাছে রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি ওকে জিজ্ঞাসা করে পাঠিয়েছি যে কিছু সময়ের জন্য দেয়া যায় কিনা, আর আমার এই ফোনে তো ওই সিস্টেমটা নেই, তাহলে আমি পাশে ওই ছবিগুলো, আমার মেয়ের আছে, আমি পাশে ছবিগুলো পিকচারাইজ করে আমি আপনার দেখিয়ে দিতাম, এই সেই জায়গা, এই সেই জায়গা, দেখুন অ্যারো চিহ্ন করে একদম পরিষ্কার দেয়া আছে কোনটা কবর, কোনটা ইয়ের মা। তবে বর্তমানে ওই যে কারখানা বা ওই কবরের ওই জায়গাটা বলুন, যেটাই আছে, সেটা এখন কিন্তু সরকারি জায়গা, এবং ওটা স্কুলের, যে স্কুলটা আছে না, কি সিএসডিএস কি একটা স্কুল আছে, যাই হোক আমি নাম নিলাম, তো সেটা ওই ইয়ের জায়গা। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে কি জানেন, এখন ওখান থেকে ঢালাই রাস্তা হয়ে গেছে, ঢালাই রাস্তা, এবং সেই বাতি স্তম্ভ, ঝকঝক করে আলো, ঘরবাড়ি প্রচুর হয়ে গেছে, মানে জমজমাট, মানে বলতে পারেন লোকজন। তো এখন নাকি এই জিনিসটা আর তেমন ওদিকে যেতে কেউ ভয়ও পায় না, এও পায় না, এবং কেউ কিছু দেখেও নি। কিন্তু এই ঘটনাটা 70 দশকে কিন্তু এই জায়গাটা, ওই জায়গাটাতে হয়েছিল। হুম? যেটা ওই 70 বছরের পুরোহিত যিনি বলেছিলেন যে এই ব্যাপার, এবং ছেলেটি আমাকে বলেছে যে আমি ওনার থেকে তো শুনেছি, এছাড়া আমি বিভিন্ন বয়স্ক ব্যক্তি এখানে যারা আছে, যে এই জায়গাটা হন্টেড ছিল ওয়ান্স আপন এ টাইম। এটা কি আপনারা সম্বন্ধে কিছু জানেন? তারা বলেছে এক বাক্যে যে হ্যাঁ, ওয়ান্স আপন এ এটা হন্টেড ছিল, এবং কজন, এবং শুধু তাই না, ওই যে উম, আহ, কারখানাটা বন্ধ হলো না, তারপরেও 2-3 জন মরেছে, পার্টিকুলার ওই যে ওই জায়গাটা, ওই 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 কবরের সামনে, ওই রাস্তার উপরে আরো 2-3 জন।
আমি আপনাদের একটু মিস করে যাচ্ছিলাম এই কথাটা বলতে, যে আরও ২-৩ জন। তার মানে যে এ দেখুন এই জিনিসগুলো একমাত্র যেখানে ঘটে, যেভাবে ঘটে, সেভাবে ঘটে। অনেকে হয়তো ওই জিনিসগুলো তো বিশ্বাস করতে চান না। আমার কাছে এমন একটা দেখুন কাহিনীটা আমার কাছে আসেনি। কিছু, কিছু ঘটনা এমনভাবে চেপে যায় যে আপনারা সংবাদ মাধ্যমে বা ইয়েতে এগুলো দেখতে পাবেন না। কারণ আমি ওই ঘটনাটা পুরো আমি জানি না। একটা ঘটনা আছে। ২ টি ছেলে রাতের বেলা, এটা সম্ভবত উত্তর চব্বিশ পরগনার কোনো উম কবরস্থানের মধ্যে একটা নৃশংসভাবে মারা গেছে। তারা শর্টকাটে কবরখানার মধ্যে দিয়ে যেতে গেছিল এবং বীভৎসভাবে মারা গেছিল, বীভৎসভাবে। কিন্তু খবরটা কিন্তু মানে সেভাবে ফোরকাস্ট হয়নি বা সেভাবে ইয়েতে যায়নি। আর আমিও সেভাবে আইনি, কারণ আমি ঘটনার আমি সম্পর্কে পুরো ওয়াকিবহাল না। কিন্তু আমি শুনেছি মাত্র। পুরোটা শুনিনি। কিন্তু এরকম একটা ঘটনা আমি কিন্তু শুনেছি। যে শর্টকাট করতে গিয়ে কিরম বেচালে পড়েছিল। তো চলুন যাই হোক, যেটা জানি না, এখনো আসেনি, যদি আসে বলব। এর পরের ঘটনায় আমি যাই, দেখি। এর পরের ঘটনাটা আপনাকে বলি। এই ঘটনাটা এই পাটুলি, এই নারায়ণপুর, মানে পূর্ব বর্ধমান বলবেন। তো এখানে ঠাকুরমশাই আমার সঙ্গে ফোনে আলাপ। খুব ভালো মানুষ। ওনার কাছে অনেকে দীক্ষা নিয়েছে, দীক্ষিত, মানে দীক্ষা দেন আর কি। যজমানও প্রচুর রয়েছে। তা মাঝে মধ্যে ওই ফোনে আমার সঙ্গে মানে একটু ইয়ে হয়, কথাবার্তা হয়। তো ওনার একটা ঘটনা আছে। এটা ঘটনাটা 85 সালে। উনি যখন কলেজে পড়েন, বুঝলেন? তা কলেজে পড়ে তো অনেক বন্ধু হয়। তো ওনার করিম নামে এক বন্ধু ছিল, মুসলিম। করিম, তারপরে হিন্দু বন্ধু, এই হিন্দু প্রধান অঞ্চল তো, তো হিন্দুই বেশি। ওই করিম ছিল। আরো হয়তো ২-১ জন মুসলিম থাকতে পারে। তা করিমের সাথে খুব অন্তরঙ্গতা। কারণ করিমের স্বভাবটা একটু খুব মানে কি বলবো? মানে ভালো। মানে একেকজন আছে না? মুসলিম আছে বায়াসড, মানে কিরকম? মানে আপনি মুরগি কাটলে, আমি হিন্দু, আমি মুরগি কাটলে সে খাবে না। তাকে কাটতে দিতে হবে। সে আড়াই পোঁচ মারবে তবে। এই করিম কিন্তু সব সব মুসলিম এরকম নয়। এ কিন্তু এরকম বাস না। এর একটা মুখে কথা ক্লাসরুমে, দেখ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এর জন্য এই করিমকে সবাই খুব ভালোবাসত। মানে হিন্দু মুসলিম নির্বিশেষে এই ছেলেটাকে ভালোবাসত। একদম মানে উদার টাইপের ছিল। তো আমারও এরকম নিদর্শন আছে। আমি একদিনকে বোধহয় বলেওছিলাম ভিডিওতে যে আমাদের মানে আমাদের যে লরি বা ইয়ে বাস আমাদের যে চালাতো, তারা অধিকাংশ সব মুসলিম। তার মধ্যে একজন ছিল মাসুদ মিয়া। তো দক্ষিণেশ্বরে গাড়িকে নিয়ে পুজো দিতে গেছি, লরি। তো সেই মাসুদ মিয়া বলছে যে, "हमारा बहुत दिन से ये है अ, तो" আমি বললাম, "क्या है तुम्हारा? मन में क्या चल रहा है?" बोले, "गंगा में नहा के মা को পূজা দে।" আমি বললাম, "ভাই রে ভাই, এ তো মুসলমানের মুখে এই কথা শুনে তো।" আমি বললাম যে, "দেখো, তোমার যদি ইচ্ছে করে, তোমার যদি মনে ভক্তি থাকে, তুমি গঙ্গায় স্নান করো, পুজো দাও, তো কোনো অসুবিধা তো কিছু নেই। কেউ তোমায় মানা করেনি, দাও।" কিন্তু এই মাসুদ মিয়ার ভাই যে কালু মিয়া ছিল, এ হচ্ছে টোটাল বায়াসড। মানে আমি একবার মানে ব্রিকফিল্ডে ওই আমাদের ছিল ব্রিকফিল্ড, তো নীলগঞ্জে। তো মুরগি আনা হয়েছে। ভুল করে আমি কাটতে গেছিলাম। তারপর দেখলাম এ তো কালু বেটা খাবে না। হুম? আমরা, "কালু তুই কাট।" ও সেই মাথায় ইয়ে-টিয়ে পড়ে তারপরে ওটা কাটবে। জানেন তো? তো দেখুন কিছু এরকম থাকবেই উগ্র, সবার মধ্যেই আছে উগ্রতা। এবারে এই করিম তো একটু উদার মনের মানুষ ছিল। মানে ওই ধর্মের গোঁড়ামিটা ওর মধ্যে কম, এটার মধ্যে ছিলই না। তো ওই দিকে ওই তুরি ঠাকুর, হ্যাঁ, কোনো একটা ওই করিমদের কোনো একটা কাজে বা ইয়েতে ওখানে গেছিলেন, মানে নিমন্ত্রিত হয়ে। এবং অমল বলে একটি ছিল, যার বাড়ি ওইখানেই ছিল। মানে জায়গাটা আমি বলে দিই, জায়গাটা মুর্শিদাবাদের, মানে নিয়ার আর বহরমপুর।
মানে বহরমপুর কাছাকাছি কোনো একটা জায়গা 25 সালে। তো সেখানে তো উনি গেছেন, সেই তুই ঠাকুর গেছেন, করিম আছে, অমল আছে, এবং খুব সত্যি কথা বলতে কি, ওটা অমলদের পাড়াই আর কি। তো এখন যেহেতু সব বন্ধুরা তারা এক জায়গায় শুয়েছে, এবার অনুষ্ঠান টনুষ্ঠান হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, এদের দোতলার ঘরে থাকতে দিয়েছে। দোতলার ঘরে থাকার নিচেও লোক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই করিম মিয়া খাবার জানা খায় তার থেকে জল খায় বেশি। বুঝতে পেরেছেন? মানে অনেককে দেখবেন এই কোত 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 করে খালি জলই খেয়ে যায় সারা। খায়, জল খাওয়া ভালো, তবে অতিরিক্ত ভালো না। তো যাই হোক, জল খায় বেশি, এবং রাত্রিরে একবার এই মানে টয়লেট করতে যাবি এই জন্য, শুধু জল খাওয়ার জন্য। এবারে তুরি ঠাকুর তিনি শুয়েছেন, অমল শুয়ে আছে, এবার করিমও পাশে শোবে। তো এরা সব শুয়ে পড়ছে, এবং যে জায়গাটায় গেছিলেন সে জায়গাটা কিন্তু ইলেকট্রিসিটি যায়নি, হারিকেন ছিল। এবং করিম যথারীতি রাত্রিবেলাতে উঠে সেই বাথরুমে গেছে। মানে বাথরুমে যাওয়ার রাস্তাটা দেখে নিয়েছিল যে বাড়িটা ওরা ছিল। তো ও বাথরুমে ঢুকেছে করিম, বাথরুমে ঢুকে হারিকেন নিয়ে ঢুকেছে। ঢুকে করিম যখন বেরোতে যাবে, বাথরুমের দরজাটা খুলে বেরোতে যাবে, তখন দেখছে করিমের জামায় কেউ টান দিছে। তো ও বললো, কি কি হলো রে ভাই, এই বাথরুমের মধ্যে কোনো পেরেকে, দরজার পেরেকে জামা ফামা আটকে গেল নাকি? হ্যাঁ, ওর হাতে হারিকেনটা, ও পিছন ঘুরে দেখছে। মানে আমরা যেমন প্লেন এমনি জামা টামা পরি, বা শীত হলে তারপর একটা সোয়েটার পরি, মুসলিমরা দেখবেন সবসময় একটা পাঞ্জাবি বা কলারওয়ালা একটা সেটা খদ্দরের হতে পারে, যে কিছু হতে পারে, পাঞ্জাবিটা বেশি ইউজ করে। তো ওই পাঞ্জাবিটাকে টেনে খিঁচে ধরে। তো ওই যে ওদের কোনো দরজায় পেরেক টেরেক আছে, সেখানে আটকে গেল নাকি, একটু টানবে গিয়ে। ও পিছন ঘুরে দেখে যে একটা হাত ওর পাঞ্জাবিটাকে এরকম টেনে ধরে রেখেছে। বলছি কি, এই হাত করতে গেছে, বাথরুমে তো কেউ ছিল না, আমি তো একা বাথরুমে গেছি। হ্যারিকেনটাকে উঁচু করে ধরেছে, দেখছে কেউ নেই, একটা কাঁটা হাত ওর পাঞ্জাবিটাকে এবার বিকট চিৎকার করে ও ও ওখানে সেন্সলেস হয়ে যায়। এবং তুরি ঠাকুর, অমল তো সবাই উঠেছে, ওনার বন্ধু। এই অমল ওই বাথরুমের সামনে দিয়ে দৌড়তে দৌড়তে গিয়ে পাশে নেমে যাওয়ার সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে, এবং নিচের লোকেরাও উঠে যায়। তারা কোনো মতে অমলকে ধরে ফেলে। অমলের চোটাঘাত বেশি লাগেনি, ভাগ্য ভালো। কিন্তু এই করিমের অবস্থা খারাপ হয়ে যায়, মুখ থেকে গ্যাসলা উঠতে থাকে। ঠিক আছে, এবার অমলদের ওই যেখানে থাকে, ওদের ওই বাড়ির কয়েকটা পরেই একটা মসজিদ আছে। ওখানকার একজন মৌলবীকে ডাকা হয়। তিনি আসেন, দেখেন, এবং তিনি ওই সামনে বসে কিছু মানে কোরআনের কিছু বাণী ওখানে পড়তে থাকে। এবং পড়তে পড়তে এই করিমের আস্তে আস্তে সংজ্ঞাটা ফিরে আসে। এবং সংজ্ঞাটা ফিরে আসার সময় যখন জিজ্ঞেস করছে, তখন করিমের মুখ থেকে খালি একটা কথা বেরোচ্ছে, কাটা হাত কাটা মুন্ডু, কাটা হাত কাটা মুন্ডু, কাটা হাত কাটা মুন্ডু, এছাড়াও কিন্তু ভাষা বেরোচ্ছে না মুখ থেকে, এই দুটো ওয়ার্ড। তো যাই হোক, ভোর হয়ে যায়, তখনও ওই মৌলবী কিন্তু ওই কোরআনের পাঠ করে চলেছেন, এবং ধীরে ধীরে করিম স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরে আসে। করিম পুরোপুরি মানে মোটামুটি ঠিক হয়। এবার একটা তথ্য অনুযায়ী জানা যায় যে অমলও সেটা জানে, যে অমলদের পাড়ার ওইখানে কোনো একটা পুকুরে একটা কাটা মুন্ডু ভেসে উঠেছিল, এবং তাই নিয়ে যথেষ্ট হইচই হয়েছিল। কিন্তু এখানে তো কাটা মানে সেটা নিয়ে হইচই হয়েছিল, সেটা কার বা কি, সেটা পুলিশ সব করে তারা বলতে পারবে। কিন্তু এটা কোথার থেকে, মানে এ তো কাটা মুন্ডু, এটা কাটা হাত। যেটা ধরেছে সেটা ওখানে দেখছে একটা হাত ওকে ধরে আছে, ওর পাঞ্জাবি টেনে আছে, তাহলে হাতটা ওখানে আসবে কি করে? যাই হোক, তা বলছে করিম যখন এরপরে কলেজে আসতো, তখন সবাইকে মানে ইয়ার্কি মেরে ভয় দেখাতো, শোন, কাটা হাত দিয়ে ধরিয়ে দেবো, কাটা মুন্ডু দিয়ে ধরিয়ে দেবো, ঠিক এরকম একটা ভয় দেখাতো। এই একটা ঘটনা তুরি ঠাকুরের জীবনে ঘটেছিল। তো আমি আপনাদের শোনালাম, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। তো পরের ঘটনায় যাই। 49 মিনিট আমার বলতে বলতে আজকাল, আগে তাড়াতাড়ি বলতাম, এখন খুব দেরি হয় ঘটনা বলতে। একটু গুছিয়ে না বললে আপনাদেরও ভালো লাগবে না। তো চলুন পরের ঘটনায় যাই। পরের ঘটনাটা হচ্ছে, দেখুন,
এর সংজ্ঞাটা গিয়ে আমি বলতে পারবো না। আমি লাস্টে গিয়ে আমার একটা থিওরি বা প্র্যাকটিক্যাল যাই বলুন, আমি এটা অ্যাপ্লাই করব। সেটা আপনাদের সঙ্গে কতটা মিলবে বা কতটা মিলবে না সেটা আমি জানি না। তো আমি আগে ঘটনাটা বলে নিই, শুনুন। এটিও একজন, মানে একটি ছেলে, সে পৌরোহিত্য করে এবং তারও যজমান আছে। ঠিক আছে? ঘটনাটা হুগলির আরামবাগ। আরামবাগ এবং এই জিরাট বলে যে জায়গাটা আছে, ওই সমস্ত এলাকা দিয়ে ঘটনাটা। এবার এই যে ছেলেটি যে পৌরোহিত্য করে, তার এক যজমান আছে, বয়স্ক, মানে তার বয়স এখন ৮২ বছর। তো এই যজমানের মুখে ঘটনাটা শুনেছিল, তার জীবনে একটা ঘটা ঘটনা। ঘটনাটা ওই যজমানের, যার বয়স এখন ৮২ বছর বয়স, ওনার মাস্তুতো দাদার বিয়ে তখন, মানে সালটা যেটা বলছে ৮২ সাল। ঠিক আছে? তা 82টা তো আমি দেখেছি। এটা তো 2026 ভাই, অনেক জায়গায় অনেক কিছু উন্নত হয়ে গেছে। ঠিক আছে? আজকে আমার পাড়ায় চেনা যায় না। বাইরের লোক এসে বলে, "কি রে, সব তো পাল্টে গেছে, আমি তো বাড়িই চিনতে পারছিলাম না। এত ফ্ল্যাট, বাড়ি, হ্যানা ত্যানা সব নকশা বদলে যাচ্ছে।" তো যাই হোক, এর মাস্তুতো দাদার বিয়ে, এবং সেটা কোথায়? জিরাটে। মানে জানি না আমি কতটুকু দূরত্ব, কারণ আমি ওখানে যাইনি। একবার খালি ওই আরামবাগ বলতে আমি ঢুকেছিলাম ওই আ কামারপুকুর, জয়রামবাটি, এইসব আমি, মানে কামারপুকুর, জয়রামবাটি আর ওই ইয়ে-টিয়ে, ওই সারদা মাঠ যেসব আছে ওইখানে আমি ঢুকেছিলাম। সেটা টুরিস্ট নিয়ে। তখন টুরিস্টের ব্যবসা করতাম। তো যাই হোক, এবারে তাই আমার ওই লাইনে বেশি যাতায়াত নেই, আমি বলতে পারব না। তা জিরাটে ওই, মানে ইয়ে, এবং যে ওর যে মাস্তুতো দাদা এই যজমানের, তার মানে যে মেয়েটির সাথে বিয়ে হয়েছে খুব রিচ, মানে ভালো ধনী পানি, ভালো। এবারে বরযাত্রী তো গেছে, গিয়ে বিয়ে থা নাকি সম্পন্ন হয়েছে। তো বিয়ে থা সম্পন্ন হওয়ার পরে এবারে সেই মেয়ে, ধরুন বিয়ে শাদী হয়ে গেল। আর মেয়েদের বলুন বা ছেলেদের বলুন, সারাদিন একটা ধকল থাকে। সকালবেলা সেই আব্বদিক টাব্বদিক হয়, ভোর রাত্রে উঠতে হয়, সেই দধিমঙ্গল হয়, এ হয় সে হয়, তারপরে জল সইতে যায়, তার একটা সেই, মানে অনেকেরই ঘুম টুম হয় না। তারপর সারাদিন উপোস থেকে বিয়ে করে তারপরে অধিক রাত্রে একটু কিছু মুখে দেয়া, হ্যাঁ, শরীরটা খারাপ হতেই পারে। তো আমার মনে হয় সম্ভবত ওই বিয়ে শেষের পরে মেয়েটি, মানে বাথরুমে যাবে। বাথরুম, পাকা বাথরুম, কোনো অসুবিধে নেই। তো তখনকার দিনে দেখুন, বাড়ির মধ্যে কিন্তু ওগুলো হতো না। বাড়ির থেকে ধরুন এই উঠোন থেকে আপনি নিচে নেমে তারপরে আপনার বাথরুম কিন্তু পাকা। তো সেই বাথরুমে যেতে যায়, যে আমি বাথরুমে যাবো। তো বাথরুমে গেছে। এইবার বাথরুমে গেছে তো আর ফেরে না। বাথরুমে গেছে তো আর ফেরে না। এবারে মুশকিলটা হলো যে মহিলা মহল বা মেয়েদের মধ্যে তারা হলো, "এই অমুক", মেয়েটার নাম আমি নিচ্ছি না, কারণ ওসব নাম ফাম নেয়া মানে খুব মুশকিলের ব্যাপার। তো তারা বলছে, "এই অমুক, ও বাথরুমে গেল, কি রে এখনো আসছে না কি রে?" এবারে এরা বাথরুমের সামনে যে ডাকাডাকি করছে, "এই অমুক, এই অমুক, এই বেরো, কি রে? তুই এতক্ষণ লাগছে বাথরুম করতে? এতক্ষণ লাগছে বাথরুম করতে?" বেরোচ্ছে না। এবার তো মহা মুশকিল। এবার বাড়ির পুরুষদের চোখও পড়েছে। তাদের বলেছে যে, "এই ব্যাপার, ও বাথরুমে গেল, বেরোচ্ছে না। কি ভিতরে অজ্ঞান-টজ্ঞান হয়ে গেল নাকি? হতে পারে, শারীরিক ধকল যায়, এ যায়।" তারা কি করলো? দরজা ভাঙা। সেই দরজা যখন ভাঙলো, তখন কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল ওখানে কেউই নেই। কেউই নেই। তো এরা অবাক। আরে ভাই, চোখের সামনে দিয়ে বাথরুমে ঢুকলো। বাথরুমে দরজা বন্ধ করলো। তারপরে সেই দরজা বন্ধ, বাথরুমে তাহলে গেল কোথায়? হন্যে হয়ে সব খোঁজাখুঁজি শুরু করেছে। পরদিন সকালবেলায় ওই মেয়েটার দেহ পাওয়া গেল কোথায় জানেন? পাশের, মানে খুব একটু দূরবর্তী না, মোটামুটি কাছের একটা আমবাগানে হ্যাংড হয়ে বসে আছে। এবার এখানে কতগুলো প্রশ্ন। মেয়েটি যদি মানে ব্যাপারটা হলো, তাহলে বিয়েটা হলো কার সাথে? আমার তো এইখানে একটা, মানে প্রশ্ন ইয়ে আছে যে এতক্ষণ তো বিয়ে তো হলো, এবং বিয়েটা হয়ে যাওয়ার পরে যখন ধরুন এই বাসর জায়গার একটা ব্যাপার-ট্যাপার থাকে, মহিলারা থাকে, ছেলেরা থাকে, গান বাজনা হয়-টয়। তা সেখানে সে বলল, "আমি বাথরুমে যাবো।" তা একজন দুজন হয়তো সাথেই গেল, "চল, চল, চল।"
সে বাথরুমে গিয়ে দরজা দিল, তো তারপরে সে কোথার থেকে কী করে উধাও হয়? সেখান থেকে সে বেরিয়ে কী করে গলায় দড়ি দিতে পারে? তাহলে কি সে এটা সন্ধেবেলায় বা বিয়েতে বসার আগে সেই কাজটা সেরেছিল? তাহলে যার সাথে বিয়ে হয়েছিল সে কি প্রেত ওই মেয়েটিরই, না অন্য কিছু? বোঝা যাচ্ছে না। দেখুন, সম্ভাব্য সব কিছু হতে পারে। এবার আমি আগে ঘটনাটা বলে নিই। তো যাই হোক, এইবারে তো পুলিশ এ এবং মেয়েটির ঘর থেকে একটা স্বীকারোক্তি পাওয়া গেল। একটা লেটার কিন্তু উদ্ধার করা হলো। মেয়েটি লিখেছে যে সে অন্য একটি ছেলেকে ভালোবাসতো, এই বিয়েটা তাকে জোর করে দেয়ানো হচ্ছিল, এবং ঘটনাটাকে বলা হয়েছে ঘটনাটা সত্য। এবং ওখানকার বয়োবৃদ্ধ যারা আছেন বা যারা এই ঘটনাটাকে, যেমন এই বৃদ্ধ জজমান যিনি, যার ৮২ বছর বয়স, তিনি ঘটনাটা প্রত্যক্ষদর্শী, তিনি ছিলেন। এরকম হয়তো আরও অনেকে আছে, অনেকের মুখে মুখে ছিল, ঘটনাটাকে সত্য বলা হয়েছে। এইবারে যে ছেলেটি ওনার মাস্তো দাদা, তারও ভালো বড় মিষ্টির দোকানের কারবার ছিল, সেই ছেলেটি খুব ডিপ্রেশনে চলে যায়, ভীষণভাবে ডিপ্রেশনে চলে যায়, এবং ডিপ্রেশনে চলে গিয়ে একটা টাইমে ছাদের থেকে লাফ দিয়ে ছেলেটি সুইসাইড করে, একদম ছাদ থেকে, ওপেন ইয়ের থেকে এ এ করে, এবং ছেলেটি মারা যায়। কি মানে নির্মম একটা পরিণতি। এইবারে আমি আপনাদের একটা কথা বলি। দেখুন, সব কিছুর একটা লজিক আছে। সেই যেমন ডাকছে না, সেই ইয়ের লাইনে লজিক্যাল ডিসক্রিপেন্সি। তো সব কিছুর একটা লজিক আছে। এবার লজিকটা কি? দেখুন, মানে এটার যদি বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী, বা এটাই বা কী, বা কারণটাই বা কী? অনেকে শুনলে মনে করবে যে আপনি মানে আকাশ কুসুম ঘটনা আপনি আমাদের বলে দিচ্ছেন। দেখুন, হতে পারে যে আমি আকাশ কুসুম বলছি, তার মানে সেই ৮২ বছরের সেই বৃদ্ধ মানুষটি তিনি গল্প ফাঁদিয়ে বসেছেন বা বলছেন, এরকম হতে পারে। আমি জানি না। কিন্তু ঘটনাটা নাকি ওখানে অনেকে জানে। ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে দেখুন, ঘটনাটা এরকম হতে পারে যে মেয়েটি বলল আমি বাথরুম থেকে আসছি। বিয়ে করেছে সে। সে বাথরুমে গেল এবং দরজাটা ভেজিয়ে দিয়ে, সাথে হয়তো তার কেউ যেতে চেয়েছিল, সে হয়তো বলল না থাক থাক, আসতে হবে না, আমি বাথরুমে যাবো আর আসবো। সে বাথরুমে গেল। বাথরুমে গিয়ে বাইরে থেকে দরজাটাকে টেনে দিল। টেনে দিয়ে সে বেরিয়ে সোজা আমবাগানের দিকে চলে গেল। চলে গিয়ে ওখানে সে লটকে গেল। এটা হতে পারে। এইবারে যখন বলছে এই ও বাথরুমে গেছে এখনো আসছে না কেন, ওই ও তো বাথরুমে গেল বললো, এখনো আসছে না কেন, তারপরে বাথরুমের দরজা হয়তো খোলা হলো, খুলে দেখা গেল কেউ নেই, তখন খোঁজ 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 খোঁজ, মেবি এটা হতে পারে, আমি জানি না। এটা আমার, দেখুন, এই সম্ভাবনাটাকে আমি উড়িয়ে দিচ্ছি না, আবার ওনাদেরটা আমি উড়িয়ে দিচ্ছি না। তা সুতরাং এই দুয়ের দোলা চলে। এবার আপনারা আপনাদের মতামতটা জানাবেন। কারণ দেখুন, আপনারা যারা কমেন্ট করেন, ঘটনা শুনতে ভালোবাসেন, আমি প্রত্যেককেই মোটামুটি একটা অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করি, এবং মানে যারা অনেকে আছে মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, এবং তারা প্রশ্ন করেন, আমি যতটা পারি আমি উত্তর দিই। তাই এই যে লাস্ট ঘটনাটা আমি বললাম, ঘটনাটাকে বলা হয়েছে একদম ধ্রুব সত্য। এটা অনেকেই জানে। মানে তখনকার দিনে ওই অঞ্চলের, এখনকার নতুন জেনারেশন বলতে পারবে না। তো এই ঘটনাটা ঘটেছিল। তো চলুন, আজকে কটা বাজে? এই তো ৫৮ মিনিট হয়ে গেল, প্রায় ১ ঘন্টার ভিডিও হয়ে গেল। ওরে বাবা! আমি তো মনে করছিলাম যে ৩০ মতো ভিডিও বেশি বড় হয়ে গেলে আবার খুব খারাপ, অনেকের ধৈর্য হয়তো থাকবে না। তো আপনাদের একটা কথা বলি, যারা নতুন তারা মানে সাবস্ক্রাইব করেছেন, আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ, এবং আপনারা একটা কাজ করবেন। ওই যখন মানে ধরুন আমার কোনো কাজে ফেঁসে আছি, বা কোনো হয়তো আসতে একটু দেরি হচ্ছে, পুরনো ভিডিওগুলো যেগুলো আছে শুনবেন, আপনারা অবাক হয়ে যাবেন। যে একটা জিনিসে অবাক হবেন যে এই ধরনের ঘটনা আপনি অন্য কোথাও পাবেন না। বিশ্বাস করুন, মানে বিলিভ মি, আপনি পাবেন না। খুব মানে দেখুন, আমি কাউকে খাটো করতে চাই না, কাউকে করতে চাই না। আপনারা জানেন আমার কোনো ম্যাপেল মাইকও নেই, কিছুই নেই, না কোনো মিউজিকও নেই। আমি খালি মুখে আপনাদের বলি, এবং সামনাসামনি বসে বলি, এবং যেখানে আমার পারমিশন থাকে আমি সেখানে নাম নিই, যেখানে পারমিশন থাকে না আমি নামটা নিই না, কারণ এটা আমার ইয়ের মধ্যে পড়ে না, এখতিয়ারে। ফলে
আর প্লাসও ইউটিউবের কিছু নর্মস আছে। তো সুতরাং আপনাদের অনেক আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তারা, কারণ যারা পুরনো আছেন তাদের সব ভিডিওই মোটামুটি তাদের শোনা হয়ে গেছে। তারা নতুন ঘটনার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং বসে থাকেন, ওয়েট করেন। তো যারা নতুন আছেন তারা একটু শুনে, শুনে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। আ অনেক দিনের বেশি পুরনো ভিডিও হয়ে গেলে আমার হয়তো সব মনে না থাকতে পারে। একটু ডিটেইলস এ আমাকে বলবেন যে এটা কি হয়েছিল। তো আমি যতটা পারবো আমি আপনাদের উত্তর দেব। চ্যানেলের পাশে থাকুন, সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আমি আগেও বলি মানুষ ছাড়া কিছু হয় না। আ তো যতটা বেশি আমি মানে আপনাদের আস্থা অর্জন করতে পারবো ততটা মানে হয়তো এগোনোর পথটা আরো সুগম হবে। তাই সবাইকে বলি যে দেখুন, ঘটনা শুনতেই হবে এমন কোনো কথা নেই। সাবস্ক্রাইব করে রাখুন। কেন কখন কোনো ঘটনা আপনার হয়তো ভালো লেগে যেতে পারে খুব। হ্যাঁ? আমি তো বলতে পারব না কখন কি ঘটনা আমার কাছে আসে। ঘটনা আরো এসছে, এসে বসে আছে। আরো আসবে এর মধ্যে। তো সেগুলোকে নিয়ে আমি আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক মানে ধন্যবাদ জানাই। আর অশরীরী চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো আসি। আবার দেখা হবে ঠিক এইরকম কোনো শুক্রবার, কোনো সোমবার, কোনো বুধবার। কারণ আমি ওই মঙ্গল, বৃহস্পতি, শনি এগুলোতে আমি আসি না সাধারণত বার হিসেবে। তো এইটাই বেছে নিয়েছি। একবার বোধহয় আমার এই যতগুলো ভিডিও করেছি একবার বোধহয় হয়েছিল আমি অন্য একটা দিনে আমি দিয়েছিলাম। কারণ আমাকে দেখায় যে মানে আমি তো দেখতে পাই যে আপনার শ্রোতারা এই টাইমে জাগরুক থাকে। এই সোমবার, বুধবার এবং শুক্রবার এই টাইমে কিন্তু এরা ওয়েট করে বসে থাকে এবং সেটা আমি দেখতে পাই। তো যাই হোক, আজকের মতো আসি। ঘটনা কেমন লাগলো জানাবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসিখুশি থাকুন। নমস্কার।